এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শাড়ি পরে কমফোর্ট পাবা? আপনি বড্ড ন্যাকা হয়েছেন আবরাজ। আমি আগেও অনেকবার শাড়ি পরেছি। আবরাজ হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় বইয়ের উন্মুক্ত কোমরে লাল হওয়া স্থানে ঠোঁট ছুঁয়ে দেয়। আচমকা স্পর্শে ফিজা একটু কেঁপে উঠলেও নিজেকে সামনে নিল। হাতের কাজ শেষ হতেই উঠে দাঁড়ালো আবরাজ। সম্পূর্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকালো। আবরাজের পছন্দ নয় অতিরিক্ত সাজসজ্জা। ফিজা তো আরও পছন্দ করে না অতিরিক্ত, তাই সাজে না সে, হাতেই ভালো লাগে। ওকে পরো, শরীর খারাপ লাগলে আমায় সাথে সাথে জানাবা। আবরাজ ফিজার কানে কানের জিনিসটা পরিয়ে দিতে দিতে বলল। ফিজা মাথা দুলিয়ে বলে, আচ্ছা। আপনি বউ পাগল হয়ে যাচ্ছেন। পরপর আবারও বলল। আবরাজ বইয়ের কপালে উষ্ঠদয় ছুঁয়ে দেয়, ঠান্ডা শীতল স্পর্শ। ফিজা চোখ বন্ধ করে অনুভব করে সে ভালোবাসার ছোঁয়া। আবরাজ মৃদু স্বরে বলল, তোমার জন্য শুধু। ত্রিনাকে চিকিৎসার জন্য বলিয়েন একবার, মেয়েটা সত্যি অসুস্থ। একবার দুবার কতবার সহ্য করবে সে? কপালের রাগগুলো বলে দিচ্ছে ভালোই লেগেছে এবার আবরাজ। ফিজা নিচেও এত সময় চুল ঠিক করছিল, তবে আবরাজের স্বরশব্দ না পেয়ে আবরাজের দিকে তাকিয়ে থতমত খেল। আবরাজ খাবড়ে ধরে ফিজার বাহু, কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আমাদের মাঝে থার্ড পার্সন টানবে না, বিরক্ত হই আমি। আবরাজও অসুস্থ, ওর বাবা ফিজা বলতে পারে না সম্পূর্ণ কথা। তার আগে কানে আসে বিকট শব্দ। নিচে কাচের টুকরো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফিজা দৃষ্টি ঘুরিয়ে ড্রেসিং টেবিলের উপর তাকালো। নেই। দামি সেই পারফিউমের বোতলটা আবরাজের পছন্দ সেটা। ফিজা টলমল অবাক চোখে আবরাজের দিকে তাকাতেই আবরাজ আরেক কাণ্ড করে বসলো। ফিজার মাথার পেছনে হাত রেখে নিজের দিকে টেনে নিল। পুরুষালে উষ্ঠপুটের নিচে চাপা পড়ে ফিজার অধর। টু শব্দ করে না সে। আবরাজ নিজে থেকে ছেড়ে দেয় বইয়ের অধর। হাতের অবাধ বিচরণ থামিয়ে গালে রাখে হাত। জিহ্বা দ্বারা উষ্ঠ ভিজিয়ে মোলায়েম স্বরে বলে, রাগিয়ে দিবে না, সহ্য হয় না আমার, তুমি বোঝো। তারপরও আমাকে রাগিয়ে দাও। কলিজা আমার, এমন করো না আর। আমি সময় মতো সব করব। এরপর কি আর ডেকে থাকা যায়? অভিমান আর সেই পুরুষের উপর। ফিজা তপ্ত শ্বাস ফেলে চুপচাপ বসে গেল ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায়। আবরাজ বুকে সাজাতে হাতে নিল সর্বপ্রথম কাজল। মাই বিউটিফুল ওমেন। ফিজা আর চোখে দেখে আবরাজের মুখের দিকে। পুরুষটার চোখে মুখে মুগ্ধতায় ছেয়ে আছে। ঠোঁটজোড়া যেন হাসে। ফিজা আবরাজের বুকের উপরিভাগে স্বেচ্ছায় অধর ছুঁয়ে দেয়। আবরাজ চোখ পিটপিট করে তাকিয়ে ফিজা হেসে ফেলে। আবরাজ নিজেও রেডি হবে, তাই ফিজা ঠেলে ঠুলে পাঠিয়ে দিল রেডি হতে। ফিজা আয়নায় নিজেকে দেখল। আসলেই দারুণ লাগছে তাকে। বরাবরের মতো সে নিজে নিজের প্রশংসা করতে ভুলে না। তার সৌন্দর্যই আবরাজ খানকে দুর্বল হতে বাধ্য করেছে। তা কতদিন থাকবে? মানব সৌন্দর্য ক্ষণস্থায়ী, এটা কি আবরাজ খান জানে না? হয়তো জানে, ক্ষণিকের মোহ হতে পারে। তবে কি তা এক সময় কেটে যাবে? হয়তো। প্রায় 10 মিনিটের মধ্যে আবরাজ ফিরে এলো। গায়ে তার সাদা পাঞ্জাবি পায়জামা। কি চমৎকার দেখাচ্ছে সুদর্শন পুরুষ আবরাজ খানকে। পাঞ্জাবি পরিহিত অবস্থায় প্রথম ফিজা আবরাজকে দেখল। তাদের বিয়েতেও সে স্যুট পরে গিয়েছিল। পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে বলিষ্ঠ সুঠাম দেহ, আটসাট লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। ফিজার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আবরাজের নিকট স্বাভাবিক ঠেকল। সে জুতা জোড়া হাতে নিয়ে সোফায় বসলো। মোজা জোড়া ফিজার মুখের দিকে তাকিয়ে পরে নিল। এরপর লোফারগুলো পরে উঠে সে ফিজার পাশে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। লাল টকটকে শাড়ি, পাশে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। ফিজার মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। আবরাজ চকচকে একটা ঘড়ি বক্স থেকে বের করে ঘড়িটা হাতে দিল। হাতের পশমের রানাগুনায় ভরপুর, বেশ আকর্ষণীয় লাগে দেখতে। ফিজা তাকিয়ে দেখে নিল। আবরাজ আর চুলে জাল দিল না, শুধু সিরাম দিয়ে চুল পরিপাটি করে নিল। মুখেও কিছু দিল। সব শেষ হতেই
হাতে নিল পারফিউম। রেডি হয়ে বইয়ের কপালে চুমু খেলো নিজের অজান্তেই। এরপর হাতটা ধরে বেরিয়ে এলো রুম থেকে। নিচে আজ ফিজা একবারও আসেনি, আসার প্রয়োজন পড়েনি। সকালের ব্রেকফাস্ট রুমে দিয়ে গেছে সার্ভেন্ট। মূলত শাশুড়ি রুমে গিয়ে দেখা করেছেন, সেই জন্য আর নিচে আসার দরকার পড়েনি। আবরাজও সাথে সাথেই ছিল আজ, তাই সুযোগও হয়নি। এখন নিচে সে ফিজা চমকে গেল। পুরো বাড়ির সেই বদলে গিয়েছে। ডেকোরেশন দুদিন নাগাদ হচ্ছিল। ফিজা ভাবেনি এভাবে এত সুন্দর করে আবরাজ সব কিছু আয়োজন করবে। ফিজার মা মহিতা বেগম নিজের মেয়ের সুখে সুখী। এখন ছোট মেয়েকে ভালো একটা ছেলে দেখে দ্রুত বিয়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে চান। ঘটকের সাথে শীঘ্রই কথা বলবেন। মেয়ে যে দেখতে মাশাআল্লাহ সুন্দরী ভালোই হয়েছে তা তো তিনি খেয়ালই করেননি। দুই মেয়েকে শাড়ি পরা অবস্থায় একসাথে দেখে একজন আরেকজনের কপি মনে হলো। পার্থক্যটা শুধু একজন ছিমছাম গরনের, আরেকজন একটু নাদুস নুদুস। দুজনকে চমৎকার লাগছে। মন ভরে দোয়া করলেন মেয়েদের সুখের জন্য। ফিজা মা, শাশুড়ি, শ্বশুর সবার সাথে আগে কথা বলে গেল। আবরাজ এরপর তাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করে দিল। ফিজা খেয়াল করে দেখলো তেমন কেউ ওর দিকে চোখ তুলে তাকাচ্ছে না। অফিসের স্টাফ বা আবরাজের ফ্রেন্ড। ফিজার ভালোই লাগলো, তবে ভালো লাগা দূর করতে খুব বেশি সময় লাগলো না। যখন ট্রিনা সহ জুনায়েদ কবিরকে দেখলো, ভদ্রতার খাতিরে কুশল আদি সারল মাত্র। ট্রিনাকে তেমন পাত্তা দিচ্ছে না আবরাজ, যেটা নজরে পড়ে ফিজারও ভালো লাগে। আবরাজ মিষ্টিকে ডেকে ফিজাকে নিচে যেতে বলল। ফিজার নিজেরও অস্বস্তি হচ্ছিল, সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করে না। ভালো লাগলো আবরাজের বইয়ের প্রতি কেয়ারিং হচ্ছে। ফিজা মিষ্টির সাথে চলেই যাচ্ছিল, তখন পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে। মিস অফ সরি মিসেস আবরাজ খান, আপনার ইয়াররিং এইটা। ফিজা পেছন ফিরে দেখলো জুনায়েদের হাতে ওর কানের দুলটা। নিজের কানে বা হাতে চেক করে দেখলো বা কানে জিনিস নেই। ফিজা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো, জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, জি ধন্যবাদ। ফিজা হাত বাড়িয়ে কানের জিনিসটা নিতে যাচ্ছিল, কিন্তু ওর আগেই কেউ থাবা মেরে জুনায়েদের হাত থেকে সেটা নিয়ে নিল। ফিজা দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকিয়ে আবরাজকে দেখল। আবরাজ জিনিসটা নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল। ফিজাকে বা হাতে ঠাস করে নিজের সাথে জড়িয়ে ধরল। জুনায়েদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার বউ যার তার হাত থেকে কিছু নিতে অভ্যস্ত নয়। তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে দেখো। ফিজা কিছু বুঝতে পারে না। দোলটা স্বর্ণের, এইভাবে ডাস্টবিনেই ফেলে দিল আবরাজ। সে বিস্ময়ে কিছু বলতে ভুলে গেল। আবরাজ বউকে নিয়ে হেলে দুলে অন্যদিকে চলে গেল। জুনায়েদ পেছনে দাঁড়িয়ে রইল দৃষ্টি স্থির রেখে। ট্রিনা তখন নিজের ফুপি বোনের সাথে কথা বলছে। মেহরিন পাশে দাঁড়িয়ে মেয়েটাকে ভালো করে দেখে। একটু বেশি মডার্ন, তবে চেহারা সুন্দর। ট্রিনা যখন আব্রাহামের সাথে একদম ফ্রেন্ডলি হেলে দুলে কথা বলতে লাগলো, তখনই মেহরিন মুখ ভেঙচি কাটলো, বলল, ঢং দেখে পাচ্ছি না। কথাটা বলে আব্রাহামের দিকে নজর পড়তে দেখলো আব্রাহাম ওর দিকেই তাকিয়ে আছে। মেহরিন বেচারি থতমত খেয়ে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো। সেই বিকেলের পর থেকে ফিজা একটু নিস্তার পায়নি। মানুষজন চারদিকে গেজ করছে। আবরাজ এত সময় ফিজার সাথে ছিল, এইমাত্র কিছু স্বনামধন্য ব্যক্তিকে বাহিরে বিদায় দিতে গিয়েছে। মানুষ কিছুটা কমেছে, রাত বাড়ছে। ট্রেনে আসার পর গেস্ট রুমে গিয়ে ঢুকেছে মেয়েটা, আর বেরিয়ে আসেনি। আবরাজ তার সাথে কোনো কথা বলেনি, যা একটু হয়ে আসার পরপরই কুশলাদি করেছে। এতে ট্রেনা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। পেলে পাক, তারই বা কি আসে যায় এতে? মেয়ে মানুষ কেন অন্যের জামাই নিয়ে টানাটানি করবে? নির্লজ্জের মতো ছ্যাঁচড়ামি কেন করবে? মেয়ে তো মেয়ে, তাদের আত্মসম্মান থাকবে, সেটা কেন বিসর্জন দিতে যাবে মেয়ে? ফিজার মনে হচ্ছে ট্রিনা নিজের জেদের কাছে আত্মসম্মানটা পর্যন্ত ভুলে গিয়েছে। ফিজাকে ইলা বেগম সবার মাঝখান থেকে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে ছেলের বউকে নিয়ে উপরে উঠতে উঠতে বলল, অনেক হয়েছে পরিচয়, রুমে গিয়ে রেস্ট করবে, নিচে আসার দরকার নেই, খাবার আমি পাঠিয়ে দেব। শরীর গোলাচ্ছে মা, আমি আর কিছু খাবো না। আপনি আপনার ছেলেকে খেয়ে নিতে বলবেন। দুপুরেও আমার সাথে খেতে বসে পড়ে কে যেন এলো, তখন চলে গেল। আচ্ছা, কাপড়গুলো ছেড়ে নিও, আমি কাউকে পাঠাচ্ছি টক কিছু দিয়ে। ইলা বেগম অস্থির কণ্ঠে বলে উঠল। ফিজা আর চোখে তাকায় শাশুড়ির দিকে। গা গোলাচ্ছে, তিনি অন্য কিছু ভেবে নিল নাকি?
ফিজা তেমন পাত্তা দিল না। দরজার সামনে রেখে ফিজাকে ইলা বেগম চলে গেল। ফিজা রুমের দরজায় বেশ কয়েকবার নক করলো, দরজা বন্ধ। আর মধ্যে মিষ্টি এলো, সাথে মেহরিন। মিষ্টি বলল, ভাবি, তুমি আমার রুমে চলো। ভাইয়ার রুমে যেতে না করেছে এখন। ফিজা ভ্রু কুচকে তাকায়। অবশ নয় সে। আবরাজ নিশ্চয়ই আবার কিছু আকাম করছে। দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির সাথে চলে গেল। ফিজা মিষ্টি দুজনে রুমে গেল। মেহেরিন কি মনে করে ছাদে গেল। গায়ে তার শেষ শাড়ি এখনো। ছাদে পৌঁছাতেই সিগারেটের তীব্র গন্ধ এসে নেশার রন্ধ্রেই পৌঁছালো মেহেরিনের। প্রতিদিনের ন্যায় আজও মেহেরিনের উপস্থিতি আব্রাহাম টের পেল। কিছু সময় ইচ্ছে মতো সিগারেট ফুঁকে তবে ক্ষান্ত হলো পুরুষটা। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ 6 মাসের অধিক সময় ধরে সে আব্রাহাম নামক এই পুরুষটাকে দেখে এসেছে। একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণায় একরকম উদাহরণ এই পুরুষ। মেহরিন তপ্ত শ্বাস ফেলল। তার বুকে যন্ত্রণা হয় ইদানিং এই পুরুষের কথা ভেবে। আব্রাহাম মেহরিনের ভাবনার মাঝেই থমথমে কণ্ঠে বলে উঠল, শোনো মেয়ে, বিয়ে করবে আমায়? রানীর মতো করে রাখবো। ভালোবাসতে পারবো কিনা জানি না। মেহরিন চমকে উঠল। নিস্তব্ধ অন্ধকার রাত। মেহরিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসা ছাড়া রানী করে রাখবেন? রাখবো, একবার বিয়ে করেই দেখো না। আব্রাহাম মেহরিনের দিকে ফিরে বলে উঠল। মেহরিনের রাত যেন সাহস একটু বাড়ল বই কমল না। ফের জিজ্ঞেস করলো, বিয়ে মানুষ দুবার করে? আব্রাহাম এদিক ওদিক তাকাই। হাতের সিগারেট ফেলেছে বহু আগে। 2 কদম এগিয়ে এলো। মেহরিনের হাতটা আচমকায় টেনে ধরে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিল। মেহরিন হতভম্ব হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল পুরুষালী হাতের দিকে। তার হাত ধরে রেখেছে এখনো আব্রাহাম। ধরে রেখে বলল, বেশি ভেবো না, আমি সামলে নেব সব। ঘুমের ঘুরে ফিজা অনুভব করলো গলায় উষ্ণ নিঃশ্বাস। তন্ত্রা হালকা হতেই চোখ পিটপিট করে তাকিয়ে আগে নজর পড়ল আবরাজ খানকে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে সে। ফিজা আস্তে করে ঢুক গেলে আশেপাশে তাকালো। ফুলের গন্ধে চারদিক মোমো করছে। লাল গোলাপের সংমিশ্রণে আরো বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত কক্ষ। আশ্চর্য হয় সে। বলল, এসব কি আবরাজ, কখন করলেন? সারপ্রাইজ। কিন্তু আমি কথা সম্পূর্ণ করার আগে আবরাজ মুখ গুজে বইয়ের গলায় ফিসফিস করে বলে, ডু ইউ নো আমাদের ফার্স্ট নাইট স্পেশাল ছিল না? অসহ্য ছোঁয়ায় শিহরিত হলো ফিজা। মুখের খেই হারিয়ে গিয়েছে যেন। ব্যক্তিগত পুরুষের স্পর্শে বারবার মাতাল হয় সে। এত অবহেলার পরেও সে সব ভুলে গেল। নিজের সাথে সে কি নিদারুণ নিষ্ঠুর অন্যায়টাই না করছে ভেবে বুকে চাপ অনুভব করলো। সুখের মুহূর্তেও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে তা ক্ষণস্থায়ী মাত্র। অবহেলায় রাখা পুরুষ যে প্রেমিক পুরুষ হচ্ছে ইদানিং। ফিজা মন প্রাণে চাইল এখনের দীর্ঘশ্বাস যেমন ভুলিয়ে দিল, তেমন করেই এত বছরের করা অবহেলা পুষিয়ে দিতে সক্ষম হয় যেন এক সময়। সকালে ঘুম ভেঙে ফিজা অবাক, নিজের বিছানার অর্ধেকটা জুড়ে শুধু ঝুমকোচুরা। বাহারি রঙের থেকে শুরু করে স্বর্ণ, সাথে কিছু ডায়মন্ডও চকচক করছে। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ভাবলো হয়তো সে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে নিল সে। তখন কানে আসে মোলায়েম স্বর, স্বপ্ন নয়, সব বাস্তব। তুমি চোখ খোলো সুগন্ধি ফুল। আবরাজের কণ্ঠ কানে আসতেই ফিজা চোখ মেলে তাকালো। দৃষ্টি স্থির হলো ওয়াশরুমের দরজায় দাঁড়ানো, কোমরে টাওয়াল পেঁচানো আবরাজ খানকে। সে বিস্ময়ের খুঁট থেকেই বলে উঠল, এসব কি আবরাজ, এতগুলো? আমি এত জোড়া দুল দিয়ে কি করব? পড়বে। এদিকে শাড়িগুলো রাখায় আপনার কাপড় রাখতে অসুবিধা হচ্ছে। আপনি আবার পাগল করে দেবেন আমায়। ফিজা মন খারাপ সাথে হতাশা নিয়ে বলে। আবরাজ কিছু ভেবে বলল, সন্ধ্যায় সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। এরপর রেডি হয়ে বইয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। ফিজা তখনও বিছানায় আতশোয়া হয়ে ভাবে কিছু। সকালে ফিজা নিচে এসে শাশুড়িকে হাতে হাতে রান্নাঘরে সাহায্য করলো। হিলা বেগম যদিও না করলেন, তবু খুশি তিনি। পুত্রবধূ তারই মতো রান্নাবান্না নিজে করতে ভালোবাসে। নাস্তা তৈরি করে ফিজা শ্বশুর মশাইকে ডেকে আনলো। মেহরিন সকাল সকাল বেরিয়েছে। আব্রাহাম ত্রিনা আগে থেকে নাস্তার টেবিলে ছিল। আব্রাহাম নাস্তা করে চলে গেল। ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন। মিলন খান সে নিজেও বসলো। ফিজাকে ডেকে পাশে বসালো। প্লেটে নিজে নাস্তা তুলে দিলেন।
মাথায় হাত বুলিয়ে বললেন, দীর্ঘদিন বাঁচো। ফিজা হাসলো। মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে আবরাজের জন্যই তো এই কথা বলেছেন। ঘরের ছেলে যে ঘরে ফিরেছে। একটা রুম, ছোটখাটো একটা শাড়ি শপিং মল বলা চলে। শাড়িগুলো কি সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা, কয়েক জোড়া মেয়েলি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো, ছোটখাটো একটা ড্রেসিং টেবিল যার সবটা জুড়ে রয়েছে হরেক রকমের চুড়ি, কানের দুল, বিভিন্ন হাতের রিং, ম্যাচিং ম্যাচিং লিপস্টিক, কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউম, এর কাচের কাজের বোতল। রুমের ভিতর একটা ছোট রুম। আবরাজ সব দিকে চোখ বুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল। সেটা ঘুরে ফিরিয়ে দেখতে দেখতে বলল, পারফেক্ট সাব্বির। সাব্বির দরজায় দাঁড়িয়ে। ফিজা বাড়ি নেই, মহিতা বেগমের সঙ্গে বিকেলে গিয়েছে। আবরাজের জন্য অবশ্য সুবিধা হয়েছে। আবরাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এলো। সাব্বির অল্প স্বল্প আর চোখে রুম ত্যাগ করার আগে একবার দেখলো আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়েই থাকে, তবে কোনো দিকে ভালো করে লক্ষ্য করার মতো দুঃসাহস নেই। আবরাজ পছন্দ করে না ব্যাপারটা। সেখানে ফিজা নামের রমণী 4 বছর এই রুমে ছিল। তার জন্য অনেক সে আসা যাওয়া পানির মতো সহজ ছিল। আবরাজ খান কিছুই বলেনি এই ব্যাপারে। বলবে কি, নিজের বউ হয়ে মেয়েটা তার। ইলা বেগম রাতের রান্নার প্রস্তুতি করছে। লিভিং রুম থেকে আবরাজ মাকে ডেকে পাঠালেন। ট্রিনা বসে আছে একটা সিঙ্গেল সোফায়, হাতে ফোন। ইলা বেগম একটা ট্রে বুয়ার হাতে দিয়ে সাথে এলো। বুয়া ট্রে রেখে চলে গেল। ট্রেতে একটা গ্লাসে জুস আর একটা মগে কফি রয়েছে। আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল। আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারে সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ। ত্রিনাও নিজের উপস্থিতি জানান দেয় না। হিলা বেগম ছেলের পাশে বসে ছেলের কপালের আশেপাশের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। মুখে হাত বুলিয়ে দেয়। আবরাজ গম্ভীরে বলল, ও বাড়ি ফিরবে কখন আম্মু? কাল সকালে চলে আসবে আব্বা, অনেকবার করে বলে গিয়েছে। ইলা বেগম হাসি হাসি মুখে বললেন। আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করে। আবরাজ ব্লেজার টেনে হাঁটা ধরে সদর দরজার দিকে। সাব্বির পেছনে দৌড়ায়। ইলা বেগম পেছন থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায়। এরপর ট্রিনার দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে গেল। ট্রিনা টলমল চোখে আবরাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। আব্রাহাম আর জুনায়েদের বয়সের বেশ তফাৎ রয়েছে, তবে তাদের মধ্যে সম্পর্কও ভালো ছিল জার্মানি থাকতে। কিন্তু গতকাল জুনায়েদ আসার পর আব্রাহাম একবারও কথা বলেনি তার সাথে, নিজ থেকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। জুনায়েদের অবশ্য এত কিছু যায় আসে না, সে নিজ থেকে ঘুরতে বেরিয়েছে আজ। ত্রিনাকে বলেছিল, তবে ত্রিনা আসেনি। জুনায়েদ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়ালো, সাইকো মেয়ে মানুষ। গাড়ি থেকে নেমে আগে জুনায়েদ একটা ক্যাফেতে বসলো। রাতের পরিবেশে বেশ দারুণ দেখতে ক্যাফেটা। তখন নজরে পড়লো সামনে একটা টেবিলে আব্রাহাম বসা, সাথে একটা মেয়ে। মেয়েটার পেছনটা দেখা যাচ্ছে, পেছন থেকে চেনার উপায় নেই। তবে জুনায়েদের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে। বাঁকা হেসে টেবিল ছেড়ে উঠে গেল। হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে নিজে গিয়ে বসলো আব্রাহামের পাশে। আচমকায় কেউ পাশে বসে আব্রাহাম সহ উল্টো দিকে বসে থাকা রমণী কিছুটা চমকে উঠলেও নিজেদের ধাতস্থ করতে বেশি সময় নিল না। আব্রাহাম গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? কি করব বলো? তোমরা তো ডোন্ট কেয়ারে রেখে দিয়েছো আমায়। জুনায়েদ সামনের টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল। আব্রাহাম গুরু গম্ভীর। জুনায়েদের রসিকতার সুর ভালো লাগে না তার। সে সামনের রমণীকে উদ্দেশ্য করে বলল, ভাবি বাড়ি যান, আমার ড্রাইভার আপনি পৌঁছে দেবে। ফিজা সাথে সাথেই উঠে দাঁড়ালো। ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলেই বেরিয়ে এলো দ্রুত পায়ে। গতকালের করা আবরাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত। সে চায় না ফিজা জুনায়েদের সাথে কথা বলুক। ফিজা অক্ষরে অক্ষরে পালন করলো যেন তা। জুনায়েদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল। আব্রাহাম দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্য কারোর ব্যক্তিগত নারীকে এভাবে নজর দিতে হয় না। আমি অন্য কারো ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি? তুমি তো নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দাও। আব্রাহামের ছোঁয়াল শক্ত হয়ে আসে ঘৃণিত এই কথায়। আব্রাহাম ঘাড় কাত করে বলে উঠল, আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখছি, তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না। আগে দেখতে, এখন দেখি না। আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারো বউ, এটা জানার পরেও পেছনে পড়ে থাকবো।
হ্যাঁ, একসময় আমি তাকে ভালোবাসতাম, বাট সেটা শুধু আমার তরফ থেকে ছিল। আব্রাহামের করা জবাব। জুনায়েদ কিছু বলে না আর। ভাবার বিষয় আছে এখানে, কিন্তু মেয়েটার মধ্যেও কিছু একটা আছে। জুনায়েদ জানে না কি আছে, তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই চাই। ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো। রাত আনুমানিক 9:30। ফিজা একবার ভাবলো বাড়িতে এসে উবার কিংবা অন্য কোনো কিছু দিয়ে চলে যাবে, কিন্তু রাত বেড়েছে, একা যাওয়ার সাহস করে না। আব্রাহাম তার এক সময়ের খুব নিকটবর্তী বন্ধু, এখন আবার দেবর। বেশি কিছু না ভেবে এই গাড়িতে ওঠার সিদ্ধান্তে উপনীত হলো, তবে গাড়ির সিটে বসতে পারল না। গাড়ির দরজা গাড়ির ড্রাইভার খুলে দেওয়া মাত্র কেউ ঝড়ের ব্যাগে যেন উড়ে এলো। হ্যাচকা টানে গাড়ি থেকে 2 হাত দূরে টেনে নিয়ে এলো। গাড়ি চেক করার প্রয়োজন মনে করলো না। নিজের দানবীয় হাতের সাহায্যে কোমর জড়িয়ে ধরল মেয়েটার। লম্বা চওড়া কাঁধে তুলে হাঁটা ধরে উল্টো ঘুরে। ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল। গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি আপনার স্যারকে নিয়ে চলুন, আমার বউয়ের জন্য আমি আছি। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসাতে ফিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল, এসব কি আবরাজ? রাস্তাঘাটে উফ, মুখ দেখানোর পথ বন্ধ করে দিয়েছেন। ড্রাইভার আঙ্কেল কি ভাবছেন? ইস! আবরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে ফিজার সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, আই ডোন্ট কেয়ার। আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু। ফিজার এই কথায় যেন আগুনে ঘি ঢালে। আবরাজ নিজের সিট বেল্ট বাঁধল না। ফিজার দিকে ঝুঁকে সে ঘাড়ের উপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত, গোল গোল চিহ্ন। আবরাজ আবার সেগুলোর উপর ঠোঁট বসালো। নিজের রুক্ষ সিগারেটে পুরো ওষ্ঠদয়ের সাহায্যে আবারও তাজা করে ক্ষতস্থান। ফিজার দম বন্ধ হয়ে আসে, কলিজায় চিনচিনে ব্যথা আর বুকে অসহ্য এক যন্ত্রণায় কোঁকে ওঠে সে। আবরাজ ব্যথাতুর শব্দে আরো উন্মাদ হলো। গাড়ির ভেতরে জ্বলতে থাকা লাইট অফ করে বরুষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজা ফুঁপিয়ে উঠল। নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত। আবরাজের কর্মে সে মর্মাহত। আবরাজ বুকে সময় নিয়ে গাঢ় হতে কাকারও এক চুমু খেলো। অন্ধকারে বুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের বাঁ পাশে ফিজার ডান হাতটা চেপে ধরে বলে উঠল, এই যে এখানে এখানে এসে একদম ঠিক করনি তুমি, এর জন্য তোমার শাস্তি প্রাপ্য সুগন্ধি ফুল। ফিজা তখন থেকেই থম মেরে বসে আছে। আবরাজ জড়িয়ে ধরা অবস্থায় ফিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করেছে সেই ব্যাপারে সুনিশ্চিত, কিন্তু এই আবরাজ খানের মুখে হৃদয় বিদারক কথা স্বপ্ন নয় তো। ফিজা বিশ্বাস করতে পারে না। তবে কি সে জায়গা করতে সক্ষম হলো আবরাজ খানের হৃদয়ে? সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনার কথা থেকে সত্যি প্রমাণিত হয়। আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ির রাস্তা ধরল। ফিজা কিছু বলল না। বিশেষ কারণে সে এসেছিল আব্রাহামের সাথে সাক্ষাৎ করতে। কথা হয়েছে, এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে। গাড়ি হঠাৎ থেমে গেল। ফিজা আশেপাশে তাকিয়ে দেখলো একটা 5 তারকা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরাজ। ফিজা তাও প্রশ্ন করলো, গাড়ি থামালেন জি? দুপুরে খেয়েছিলে? বাড়িতে রান্না হয়নি শুনলাম। ফিজা থতমত খেল। আবরাজ এটা কি করে জানলো? সে বাড়িতে যাওয়ার পরপরই জানতে পেরেছিল মেহেরিনকে আব্রাহাম বিয়ের প্রপোজাল দিয়েছে। কিন্তু এটা কেমন প্রপোজাল? ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব, তাও আবার পরিবারে কারোর সাথে এ ব্যাপারে কথা বলেনি। বাবা মা আছে, এভাবে কিছু হয় নাকি? মেহেরিন বাড়িতে ছিল না, তাই মেহেরিনের সাথে কথা হয়নি। তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মনস্থির করেছিল। মেহেরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল। তবে এর মধ্যে আব্রাহাম নিজ থেকে কল করেছিল বিধায় দেখা করতে এসেছিল। মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মুহিতা বেগমের প্রেশার বেড়ে গিয়েছে। বুয়া ছুটিতে আছে। ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি। আবরাজ 3 তলায় গিয়ে দেখে দেখে একটা কেবিনে ঢুকলো। 2টো টেবিল, কোনায় বসলো সে বউকে নিয়ে। ওয়েটার এলো সাথে সাথে। মেনু কার্ড দেখে আব্রাহাম ভাত, হাঁসের মাংস অর্ডার করলো। রাতে অন্য কোনো ওয়ালি খাবার শরীরের জন্য ভালো হবে না। আর ফিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে। কথা হয় না তাদের মাঝে। খাবার এলো 15 মিনিটের মধ্যে, শুধু একটা। ফিজা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছিলেন দুপুরে? হ্যাঁ। খাইয়ে দিই আমি? আবরাজ বাহিরের খাবার খায় না। বিদেশে থাকাকালীনও সে কখনোই বাহিরে খেত না। নিজে যা পারত রান্না করে খেত। এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙ্গুলে গুনবার মতো।
ফিজা এমন কথা বলেও তাজ্জব বনে গেল, কারণ আবরাজ খাবে না এই খাবার। ফিজা কোনো রকম খেলো। আবরাজ বসে বসে বুকে দেখলো ফিজার খাবার শেষ হতে হতে হাত ধুয়ে এলো। আবরাজ ততক্ষণে বইয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে। ফিজা আর সেটা নিল না। আবরাজ গাড়িতে বসে ব্যাগ পিছনের সিটে রেখে দিল। ফিজার মনটা আপাতত ভালো হয়েছে, মন ফুরফুরে আছে। গাড়িতে বসা মাত্রই কথা বলল আবরাজের সাথে। আবরাজ গম্ভীর। ফিজায় বকবক করলো। গলির ভিতরে ঢুকেছে গাড়ি, তেমন মানুষজন নেই। বাড়ি থেকে একটু দূর নির্জন পরিবেশে গাড়ি থামালো আবরাজ। ফিজা প্রশ্নবোধক চাহনিতে তাকায় আবরাজের দিকে, সাথে প্রশ্ন করলো, এখানে কেন? আবরাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল, চলো রাত্রি বিলাস করব আজ আমরা। ফিজা ভ্রু কুঁচকে নিল। রাত 10:30টার কোঠা ছাড়িয়েছে, বাড়ি যেতে হবে। আবরাজ সিট বেল্ট খোলার পরেই নিজের ফোনটা বাজতে লাগলো। সাব্বির কল করেছে। আবরাজ বিরক্ত হলো। ছেলেটা সর্বক্ষণ তার রোমান্সে বাগড়া দিতে প্রস্তুত। কল রিসিভ করে আবরাজ কানে ধরল। ওপাশ থেকে কিছু বলল সাব্বির। ফিজা শুনতে পেল না, তবে আবরাজ বিরক্তিকর স্বরে কপালে ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, জাহান নামে যা কইবে, ডিসগাস্টিং মেয়ে মানুষ। বলে কল কেটে দিল। ফিজা বুঝতে পারে না কিছু। আবরাজ ফিজাকে বলল, আজকের রাত তোলা থাক। ফিজা শুধু ঘাড় নাড়ল। আবরাজের রাগের কারণ কি কিছুটা হলেও অনুমান করতে সক্ষম সে, তাই কথা না বাড়ানো উচিত মনে করল। এসেছো ঘুরে ফিরো, এনজয় করো। শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানেই হয় না। আমি তোমার প্রেমিক নই। এসব করে সবার কাছে তুমি হাসির পাত্রী হচ্ছ। নিজের জন্য হলেও এসব ড্রামা অফ করো। নেক্সট টাইম আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। লিভিং রুমের সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শুনে। ট্রিনা লাগেজ হাতে দাঁড়িয়ে। রাতের ফ্লাইট রয়েছে তার। রেগে চলে যাচ্ছে সে। এটা কোনো কথা নাকি? আবরাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী হবে, এমন কোনো কথা ছিল তাদের মধ্যে? অসুস্থ সে। আবরাজ হসপিটালে ভর্তির জন্য তার বিয়ে করার সত্য বউ ফেলে সে 7 সমুদ্র পাড়ি জমিয়েছিল। এতে তার লাইফ কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে সে পৌঁছেছিল সেসব ভাবলেই তো নিজেকে অপরাধী লাগে। একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল। মেয়েটা কিভাবে সামনেছে নিজেকে? আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না। তার দোষ রয়েছে। দোষ নয়, অপরাধী সে। পাপ কাজ করত সে। মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার। এর জন্যই তো নিজের জীবনে সাফার করতে হলো। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন কোমায় এবং পেটে ধারালো অস্ত্রের জখম। এসবের জন্য সে কাউকেই দোষ দেয় না। নিজের কাজের জন্যই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায়। তবে ট্রিনার জেদ তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে। সে যদি জেদ ধরে বসে না থাকতো, তবে আবরাজ হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়তো না। সব কিছু বাদ, তার বিয়ে হয়েছে। এটা জানার পরেও এমন করার কি মানে? আবরাজ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এর মধ্যেই ট্রিনা আবরাজের শরীরে হাত রাখল, জোরে ধরার প্রয়াস চালালো। আবরাজ ট্রিনাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। ট্রিনা পাগলের প্রলাপ করতে লাগলো, আবরাজ প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে। আমার বাবার সব কিছু আমার, তুমি সব পাবে। রাজার হালে থাকবে, আমার মতো সুন্দরী একটা মেয়ে পাবা। আমরা জার্মান সেটেলস হব, প্লিজ আবরাজ। ট্রিনা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ, তবে তার কিছুই হলো না। উল্টো এসব বলছে। আবরাজ চোয়াল শক্ত করে আওড়ালো, স্টুপিড মেয়ে। রাগ হলেও সে নিজেকে সামলে নিল। বলল, তুমি সুন্দরী, হ্যাঁ সুন্দরী তুমি, তবে আমার চোখে না। এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলে উঠল, আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী, যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে। কে কি বলবে? এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার? তবে কোনো ভদ্র পরিবেশে সব দৃষ্টিকটু। মিলন খান ছেলের উপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময়। ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নেবে। ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল। তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন ট্রিনাকে সে কোনোদিনই কোনো আশ্বাস দেয়নি। তবে এবার মনে হচ্ছে মুখ না খুললে নয়। তিনি গম্ভীর চিত্তে ট্রিনাকে উদ্দেশ্য করে বলে উঠল, জেদ ভালো নয়, নিজে সুস্থ হও, আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। এরপর রুমের দিকে চলে গেল। আব্রাহাম জুনায়েদ সদর দরজায় উপস্থিত। তখন কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা।
সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকাই। এরপর সোজা ফিরে পেয়ে রুমে চলে গেল। পেছনে কয়েক জোড়া চোখ বিস্ময়ে ফেলে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে গিয়েছে। ৮ ঘন্টার বেশি সময় হলো, কিন্তু এখনও ফেরার নাম নেই। ভিজা পানির শব্দ পাচ্ছে। আবরাজ শাওয়ার নিচ্ছে। সে দরজায় নক করলো। আবরাজ গম্ভীর স্বরে ভেতর থেকে জবাব দিল, ডিস্টার্ব করো না, তোমার জন্য ভালো। আবরাজ, এসব কি পাগলামো? পানিতে ভিজে রাগ করবে? বেরিয়ে আসুন, আমি বলছি এক্ষুনি আসুন। সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আবরাজ। গায়ে সাদা শার্টটা লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে, বলিষ্ঠ দেহের ভাঁজ স্পষ্ট। আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল। ফিজা হতভম্ব হয়ে গেল। নিজের চোখগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল, আবরাজ, ভেজা কাপড় ছেড়ে আসুন, ঠান্ডা লাগবে। তোমার উষ্ণ আলিঙ্গনে আমার ঠান্ডা দূর করতে পারবে, সো সেটা নিয়ে টেনশন করো না সুইটার। বলতে বলতে আবরাজ বউকে থপাস করে বিছানায় ফেলে দিল। ভেজা শার্টের অর্ধেক বোতাম খোলা, সেভাবেই বইয়ের উষ্ঠদয় আঁকড়ে ধরল। ভেজা শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আবরাজ উন্মাদ। বইয়ের সংস্পর্শে সে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না। ভেজা আবরাজের বাহুতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল। আবরাজ বইয়ের খাড়ে ঠোঁট বোলাতে বোলাতে নাশক্ত কণ্ঠে বলল, বলেছিলাম ডিস্টার্ব না করতে, এখন সহ্য করে নাও। আবরাজ এখনো বউকে জোরে ধরে ঘুমোচ্ছে। সকাল হয়েছে, অথচ মানুষটার সেদিকে খেয়াল নেই। ফিজা নিজের উপর থেকে আবরাজের উন্মুক্ত অর্থ শরীর ঠেলে সরাতে চায়, কিন্তু পারে না। আবরাজের মতো বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষকে সে নাড়াতে অক্ষম। না পেরে চুল টানল। আবরাজ ঘুমের মধ্যে ভ্রু কুচকে নিল। তন্দ্রা ছুটেছে পুরুষটার। মাথা তুলে পিটপিট করে তাকালো বইয়ের দিকে। ঘুম ঘুম কণ্ঠে বলল, নড়ছো কেন? নড়ো না, ঘুম হয়নি না রাতে আমার, ঘুম পাচ্ছে এখন। অফিস যাবেন না? উঠুন। ফিজা ঠেলে সরাতে চায় আবার। আবরাজ আরও আষ্টে পৃষ্ঠে ধরে ধরল বউকে। মুখ গুজে বউয়ের গলায় অদ্ভুত শব্দ করে, কি? যাব উঠুন। আর 10 মিনিট। আবরাজ আঙ্গুল দেখিয়ে বলল। ফিজা আবরাজের মাথায় হাত রাখে। এই মানুষটাকে অভিমান থেকে ভালোবেসেছে। অভিমান কত ছিল, যা সময়ের সাথে সাথে গভীর অনুভূতিতে পরিণত হয়েছে। সে আবরাজের বিয়ের আগের কোনো লাইফস্টাইল নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু বিয়ের পর কেমন হবে এটা নিয়ে বড় চিন্তিত ছিল সে। তবে আবরাজের সাথে তার কথা না হলেও ফিজা ঠিকই জানতো আবরাজ বিয়ের পর আর কোনো নারীর সংস্পর্শে যায়নি। ফিজা আবরাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। বলল, আবরাজ। বলো জান। আবরাজ ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো। ফিজা কিছুটা জড়তা নিয়ে আওড়ালো, আপনি দাড়ি রাখবেন? আবরাজ আচমকা এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সম্পূর্ণ দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো। চোখ লাল হয়েছে তার। ফিজা গালে হাত রাখে আবরাজের। আবরাজ শুষ্ক অধর জিব্বা দিয়ে ভিজিয়ে নিল। শান্ত স্বরে কৌতূহল নিয়ে জানতে চাইলো, দাড়ি তোমার ভালো লাগে? হ্যাঁ, খোঁচা খোঁচা দাড়ি। ফিজা আবরাজের গালে হাত বোলাতে বোলাতে উচ্ছ্বসিত হয়ে জানালো। আবরাজ বউয়ের কপালে চুমু খেলো। বলল, আচ্ছা। আবরাজ উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে এলো। ফিজা তখনও শুয়ে ফোন হাতে, বোনের সাথে কথা বলছে মেসেজে। মেহরিন বাড়িতে থাকবে আজ। ফিজা জানালো সে যাবে। ফিজা ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো আবরাজের দিকে দৃষ্টিপাত করলো। কালো পোশাকে এই পুরুষকে চমৎকার সুদর্শন লাগে। ফর্সা শরীরে বেশ লাগে। কালো শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে ব্র্যান্ডের ঘড়ি, পরিপাটি চুল। ফিজার চোখ সেখানে আটকে থাকে খানিকক্ষণের জন্য। আবরাজের প্রশ্নে ধ্যান ফিরল। আবরাজ জিজ্ঞেস করলো, বাড়ি যাবে না? আবরাজের প্রশ্নের উত্তর না দিয়ে ফিজা উল্টো আবরাজকে ডেকে উঠল। আবরাজ। আছি তো, বলো। আবরাজ গায়ে পারফিউম দিচ্ছিল। সেটা রেখে সে বসলো ফিজার পাশে। আবরাজ ফিজার মুখের দিকে তাকিয়ে আছে। সে কাল রাত থেকে অপেক্ষা করে আছে বউ তাকে নিজ থেকে আব্রাহামের সাথে দেখা করার রিজন বলবে বলে। রাতে বলার মতো পরিস্থিতি যদিও ছিল না, তবে আবরাজ শিওর বউকে সে কিছু জিজ্ঞেস করতে হবে না, বউ নিজেই তাকে বলবে। আর হলো তাই। ফিজা বলল, আব্রাহাম মেহরিনকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তোমার কি মত? আবরাজ স্বাভাবিকভাবে জানতে চাইল। ফিজা হাত কচলাতে কচলাতে বলে উঠল, আমার মতের চেয়ে এখানে সম্মানের কথা আসে আগে। বাড়ি গিয়ে কথা বলতে চাই আমি মেহু আর আম্মুর সাথে। বলো নাও। আব্রাহাম আমার সাথে আজ লাঞ্চের সময় দেখা করবে, দেখি কি বলে।
ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। ফিজা চায় না আব্রাহামের ব্যাপারীয় প্রপোজালে কিছু হয়। বিশাল একটা দোটানায় ভুগতে হবে তাকে এটা নিয়ে। সারা রাত জুনায়েদ ট্রিনার রুমে ছিল। রাজপ্রাসাদের ন্যায় বাড়ি, নিচতলার একদম শেষ প্রান্তে গেস্ট রুমগুলো, যার জন্য এদিকে কি হচ্ছে ক্যাকি করছে তেমন কারোর নজরে পড়ে না। ট্রিনা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। তার এলোমেলো পোশাক আশাক আর শরীরে বিভিন্ন অংশের ক্ষত সাক্ষী গত রাতে তারা এক পাপ খেলায় মজেছিল। জুনায়েদ ফ্লোর থেকে নিজের শার্ট তুলে গায়ে দেয়। ট্রিনা জুনায়েদের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে এখনো কামুকতা। সে ভালোবাসে একজনকে, অথচ প্রতি রাতে তার নিত্য নতুন পরপুরুষের সাথে রাত কাটে। জুনায়েদের তার ছেলের হাসি ঠোঁটে ঝুলে সে শার্টের বোতাম লাগায়। ট্রিনা বলে, এটাই লাস্ট, আমি এবার সাকসেস হবই, তুমি দেখে নিও। জুনায়েদ ভ্রু কুঁচকে নেয়। বিরক্ত হয় সে। এই মেয়ে কাজের কাজ কিছু পারে না, শুধু আবলান করবে। একবার এডিট করা ছবি, একবার ভুলভাল কথা বলা, একবার বাড়িতে আগুন। আবার কি করবে? যত সব। জুনায়েদের ট্রিনার উপর কোনো এক্সপেকটেশন কিংবা ট্রাস্ট কোনোটাই নেই। বিরক্তিকর স্বরে সে বলে উঠল, বেশি বাড়াবাড়ি করো না মেয়ে। আবরাজ জানে আগুন সেদিন তুমি দিয়েছিলে। তোমার অসুস্থতার জন্যই তুমি পার পেয়েছ। বারবার ছাড় পাবা না কিন্তু। আবরাজ খানকে তুমি খুব ভালো করে চিনো। জুনায়েদের কথা পাত্তা দিল না ট্রিনা। কিছু একটা ভাবছে সে। থুতনিতে আঙ্গুল ঠেকে বলল, তোমার তো ফিজাকে চাই, চলো এক রাতের জন্য হলেও তো চাই, আমি ব্যবস্থা করে দিয়েছি। ট্রিনার কথা সে মহা বিরক্ত। তার ট্রিনার সাথে প্ল্যান করে কিছু করে সাকসেসফুল হওয়ার মতো বিশ্বাস নেই মেয়েটার উপর। মূলত এই পাগলের সাথে কিছু করা মানে একসাথে মারা খাওয়া। নিজে মারা খাবে, অন্য কেউ মারবে। জুনায়েদ নিচ থেকে ট্রিনার এক টুকরো কাপড়ের একটা টপস তুলে সেটা মেয়েটার মুখের উপর ছুঁড়ে মারল। বলল, প্রয়োজনে আজীবন আনমেরিড থাকবো, তবুও তোমার বুদ্ধি নিয়ে আবরাজ খান এর বউকে বিছানায় আনার কথা কল্পনাও করবো না। বলে জুনায়েদ বেরিয়ে গেল। ট্রিনার এগোতে লাগলো কথাগুলো। জুনায়েদ কি তার উপর ট্রাস্ট করতে পারছে না? আর আগে মেয়েটা হিতাহিত গান শূন্য হলো। নিজের চুল নিজে টেনে ধরলো। বিড়বিড় করে বলে উঠল, ট্রিনাকে ইগনোর, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিছু কিছু ক্ষেত্রে হুটহাট কিংবা আগে পিছে না ভেবে ডিসিশন নেওয়াটা ট্রাফ। যদিও এমনিতেই বিষয়গুলো সহজ লাগে, তবে আসল সেগুলো সহজ হয়ে থাকে না, বেশ জটিল হয়ে থাকে। সেগুলো খুব গভীর করে ভাবলেই বোঝা যায়। ফিজা এখন আব্রাহাম আর নিজের বোনের ব্যাপারটা তেমন করে দেখছে। বোন তার যথেষ্ট সুন্দরী, লেখাপড়া আছে, ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। এখন হঠাৎ করে যদি সে তার দেবরের সাথে বিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আশেপাশের মানুষ কি বলবে? যদিও মানুষ কি বলবে এগুলো ভাবা একটা বোকামি, তবু কারোর মুখে ধরে রাখা যায় নাকি? সেধে সেধে কথা শোনার তো মানে হয় না। তার চেয়ে বড় কথা, আব্রাহাম মেহেরিনকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে সেটা অন্য কথা। ফিজা বিছানায় বসে আছে, মা বোনও রয়েছে। ফিজা হঠাৎ করে বলল, ওরা লোভী বলবে না আমাদের? মেহেরিনের বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। সে কি ভুলে গিয়েছিল তারা মধ্যবিত্ত? বাবা নেই, ভাই নেই। বোনের রূপ দেখে বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছিল। এখন আবার ছোট বোনকে দিলে লোক বলবে না লোভী? একই ঘরে দুই মেয়ে, তার উপর আব্রাহাম তো তাকে ভালোবাসে না। মেহরিন বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছু সময় নিশ্চুপ থেকে শান্ত থেকে বলল, দুপুর হতে হতে আব্রাহাম আবরাজের কেবিনে এলো। আবরাজ তখন সামনের কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে। আব্রাহাম গিয়ে কেবিনে থাকা সোফায় বসলো। সেন্টার টেবিলে রাখা খাবারের বক্স বাড়ি থেকে পাঠিয়েছে ইলা বেগম। আব্রাহাম সব রেডি করলো, হাত ধুয়ে নিজে খাবার সার্ভ করলো। আবরাজ এলো 5-7 মিনিটের মধ্যে। হাত ধুয়ে এলো ওয়াশরুম থেকে। সিঙ্গেল সোফাটায় বসে প্লেট হাতে নিল। খাবার খাওয়ার সময় কোনো কথা বলল না কেউ। খাবার শেষ হতে সাবের কোত্থেকে সে বক্স নিয়ে গেল। আবরাজ বলল, বলো। মেহেরিন, আব্রাহাম আবরাজকে সম্মান, শ্রদ্ধা, ভয় সবটাই করে। বড় ভাই হিসেবে তাকে যথেষ্ট মান্য করে। কথা যাও সময় নিয়ে বলতে চাচ্ছিল, তখন আবরাজ আব্রাহামের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল, ভুলে যাও ওর কথা, আমার বউ মানবে না এটা। বিয়ে আমি ওকেই করব। আব্রাহাম সাথে সাথে শক্ত স্বরে বলল,
আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কেন করবে? ভালোবাসো তুমি ওকে? তুমিও বাঁচতে না ভাবিকে? আব্রাহাম অনেক ভেবে কথাটা বলল। আবরাজ প্রত্যুত্তর করে না, বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্লেজার টেনে টুনে ঠিক করে বলল, ভেবে দেখো, ফিজা নিজের বোনের লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। এরপর আবরাজ বেরিয়ে গেল। আব্রাহাম 2 হাতে মুখ ঢেকে মাথা নিচু করে নিল। বিড়বিড় করে বলল, ভালোবাসি না, বাট আমার ওকে লাগবে। প্রথম অনুভূতি ভোলার জন্য হলেও আমার ওকেই চাই। এর জন্য যদি আমাকে স্বার্থপর উপাধি পেতে হয়, তবে আমি স্বার্থপরই হতে চাই। স্যার, এত রাতে দোকানপাট তো সব বন্ধ স্যার। আবরাজ ধারালো দৃষ্টিতে চাইল সাব্বিরের দিকে। বেচারার ঘুম থেকে উঠে কোনো রকম দৌড়ে এসেছে। চোখের মুখের অবস্থা নাজেহাল। আবরাজের মায়া হয়েও হয় না। সে শ্বশুর বাড়ি যাবে, আর খালি হাতে এভাবে যাবে? অসম্ভব। আবরাজ গম্ভীর স্বরে গাড়ির স্টিয়ারিং এর উপর হাত রেখে বলে উঠল, যেখান থেকে পারো নিয়ে এসো, নাও লিভ। সাব্বির মুখ ভুতা করে নিল। অসহায় দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে একজন গার্ডের সাথে চলে গেল। সময় গড়াই। সেকেন্ড, মিনিট, ঘন্টার মাথায় গিয়ে সাব্বির ফিরে এলো একটা ভ্যান নিয়ে। রাত তখন 12:30। আবরাজ সব দেখে খুশি হলো। সাব্বির গাড়িতে বসে অটো ভ্যানওয়ালাকে তাদের গাড়ি ফলো করতে বলল। গাড়িতে সাব্বির আবরাজের সাথে বসলো সামনের সিটে। সে মিনমিন করে বর্ণনা করছে কিছু, যার ধারা কিছুটা বোঝা যাচ্ছে। সে দোকানদারদের ঘুম থেকে তুলে সদাই পাতিয়ে এনেছে। আবরাজ সন্তুষ্ট হলো। ছোট একতলা বাড়িটার উঠোনে দাঁড়িয়ে আবরাজ খান, স্বয়ং আবরাজ খান। এও দেখাচ্ছিল হে যেন অবিশ্বাস্য। মুহিতা বেগম গেটে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। ঘুম ঘুম ভাব চলে গেল। অস্থির হলেন। আবরাজ ওনার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে সালাম দিল। মুহিতা বেগম বেশ অবাক হলো। আবরাজ যেন একের পর এক চমক দিতে লাগলো। অবিশ্বাস্য সব কান দিয়ে দিতে ঠিকঠাক কথা বলতেই ভুলে গেল। যে মানুষ সারাক্ষণ ছিল গম্ভীর দাম্ভিক স্বভাবের, রুক্ষ কঠোর, বিয়ে করা স্ত্রীকে ফেলে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, সেই মানুষটার রূপ চমক সত্যি চমকপ্রদ। বিয়ের পর আবরাজ খান শ্বশুর বাড়িতে এ নিয়ে তার দ্বিতীয়বার আসা। প্রথম বিয়ের দিন আর দ্বিতীয় আজ। মুহিতা বেগম মেহেরিনকে ডাকলো, ফিজাকে ডাকলেন, তবে দুজন হয়তো ঘুমিয়ে আছে, তাই কারোর সাড়া পাওয়া গেল না। আবরাজ শাশুড়ির অস্থিরতা দেখে গম্ভীর থমথমে কণ্ঠে বলল, আন্টি রিল্যাক্স, এত হাইপার হবেন না। আপনি বসুন, শরীর ভালো আপনার? মুহিতা বেগম তবু ব্যস্ত। পানি আনতে গেলেন। পানি নিয়ে ফিরে এসে দেখলো 3 জন মানুষ। তার মধ্যে একজন সাব্বিরকে তিনি চিনেন। বাকি 2 জন আবরাজের গার্ড। হাত ভর্তি বাজার, সেগুলো রেখে গার্ডগুলো চলে গেল। সাব্বিরকে বসতে বললেন তিনি। সাব্বির বসলো না। রাত হয়েছে অনেক। বউ তার ফ্ল্যাটে একা রয়েছে, ফিরতে হবে তার, তাই বিদায় নিয়ে চলে গেল। আবরাজ শাশুড়ির থেকে পানির গ্লাস নিল। পানি খেয়ে গ্লাস ফেরত দিল। বলল, আমি খেয়ে এসেছি, আপনি গিয়ে রেস্ট করুন। মুহিতা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, সে কি কথা? নতুন জামাইয়া রাতে না খাইয়ে রাখবো? তা হয় না বাবা, তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। শাশুড়ির এত সুন্দর আবদার ফেলে দিলে ভালো দেখায় না, ইচ্ছেও হলো না। আবরাজ বলল, আচ্ছা, তবে বেশি না কিন্তু, আমি মাত্র খেয়ে এসেছি। মুহিতা বেগম চলে গেলেন মুচকে হেসে। আবরাজ ফোনে টাইম দেখলো। ঘড়ি ধরে 5 মিনিট। মুহিতা বেগম ফিরে এলো 1 প্লেট গরম গরম ভাত আর ডিম ভাজা নিয়ে। আবরাজ খুশি মনে হাত ধুয়ে খেতে বসে গেল। তৃপ্তি নিয়ে খেলো সব ভাত। কত বছর যুগ পর সে এমন খাবার খেলো ঠিক মনে করতে পারে না, তবে খাবারের স্বাদ দারুণ লাগলো। রান্নাঘরের বেসিনের হাত ধুয়ে আবারও সোফায় বসলো। মুহিতা বেগম আবারও বলল, আমি মেহেরিনকে ডেকে দিচ্ছি। 2 বোন একসাথে ঘুমিয়েছে আজ। তুমি বাবা বসো একটু। না না আন্টি থাক, মেহরিনকে ডাকতে হবে না, আমি ফিজাকে গেস্ট রুমে থেকে যাব। মুহিতা বেগম না করতে গিয়েও করলো না। আবরাজ ফিজার রুম চিনে। বিয়ের দিন তো তাদের একসাথে বসানো হয়েছিল সেখানে। দরজা ফেরানো। আবরাজ কক্ষে প্রবেশ করে আবছা দেখলো মানুষ 2 জন শুয়ে বিছানায়। সে ফোন বের করে লাইট অন করলো। প্রথমবার বিছানার বাঁ পাশে দেখলো, সঠিক হলো অনুমান, বউ তার বাঁ পাশেই ঘুমিয়ে। আবরাজ ফোন পকেটে নিল। গা থেকে কমফোর্টার সরিয়ে ঝুঁকিয়ে আলতো করে বউকে কোলে তুলে নিল। ফিজা কেঁপে উঠল, তবে চোখ মেলে না।
আবরাজ আস্তে ধীরে হেঁটে গেস্ট রুমে চলে এলো। রুম পরিপাটি, লাইট জ্বলছে। আবরাজ আলগোছে রাখলো বিছানায় বউকে। গায়ে ব্লেজার খুলে ফিজার মুখের দিকে তাকিয়ে হাসি ফুটে উঠল ঠোঁটে। লাল হয়ে আছে চোখ। ফিজা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আচমকাই ঘুম ভেঙেছে মেয়েটার, তাই কিছু বুঝতে পারে না। আবরাজ দ্রুত ব্লেজারের হাত থেকে ফেলে দিল। ঝুঁকে বইয়ের গালে হাত ছুঁয়ে বলে উঠল, উঠে গেলে যে? আমি ডাকিনি তো। আপনি কখন এসছেন? ফিজা ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো। আবরাজ হাতের দামি ঘড়িতে টাইম দেখলো, জানলো 1 ঘন্টা হয়নি। সত্যি এসছেন আপনি? ফিজা অবিশ্বাস্য স্বরে বলে উঠল। আবরাজ হাসে। মাদকাসক্ত দৃষ্টিতে বইয়ের সারা মুখে দৃষ্টি বলে নিল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ইয়েস, বাড়িতে গিয়েছিলাম, বাট রুমে গিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। চোখ বন্ধ করলে তোমার এই লিপস, পাগল হয়ে যাচ্ছিলাম। বারবার মনে পড়ে। নিজের বৃদ্ধাঙ্গুলটা বইয়ের অথর কোণে ঘষতে ঘষতে বলে। ফিজা শিউরে ওঠে। শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। হাতের নিচের চাদর দুমড়ে মুচড়ে যায়। আবরাজ বইয়ের দুর্বলতার সুযোগ হাতছাড়া করে না। ঝটপট নিজের অথর বইয়ের অথরে চেপে ধরল। মরুর বুকে এক পশলা বৃষ্টির আগমন হয়েছে বোধ হয়। ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্থ এই পুরুষ উন্মাদ। ফিজা এক এক করে আবরাজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত হলো। আবরাজ তখন হাত রাখে ফিজার হাতের উপর। ফিজা চোখ খুলে তাকালো। আবরাজ পেছনে দরজার দিকে ইশারা করলো। ফিজার সাথে সাথে আবরাজকে ছেড়ে দিল। আবরাজ এলোমেলো পায়ে গিয়ে দরজা বন্ধ করে এলো। ভালোবাসার ছোঁয়া ধীরে ধীরে বদলে গেল। গভীর হলো আবরাজের এক একটা স্পর্শ। ফিজার চোখের পাতা ভিজে উঠল। সে ভুলে গিয়েছিল বোধ হয় আবরাজ খান তাকে কাঁদাতে ভালোবাসে। আবরাজ বইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, সো সরি মাই লিটল ওমেন। ফিজা আটুর শব্দ করে না। নিজের দাঁতের বিষ সে ঢালবে না। এটা হতে পারে আবরাজ খান যদি হয় বাঘ, সেও বাঘিনী। আর বরাবরই প্রমাণিত রাজা রানীর কাছে পরাজয়। আবরাজ তাকে ক্ষতবিক্ষত করে পার পাবে, এটা ফিজা নামের রমণী মানবে না। আবরাজ ব্যথায় জর্জরিত, চোখ বন্ধ করে রাখলো। বইয়ের কাজে বাধা দিল না। ফিজা নিজের কাজ শেষ করে এবার আবরাজকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুটো দেহ একত্রিত হওয়ার অপেক্ষা যেন। ফিজাও ফিসফিস করে বলল, আপনি যা দেবেন ঠিক ততটাই ফেরত পাবেন। ফিজা সিদ্দিকী পুষ্প ধার দেনা একদম পছন্দ করে না মিস্টার খান। বোনের অনুপস্থিতিতে মেহরিনের ঘুম ভেঙে গেল। উঠে চারপাশে দেখলো বোন নেই। দ্রুত ওয়াশরুম চেক করে মেহরিন, বোন নেই সেখানে। সে দ্রুত মায়ের রুমে যেতে গিয়ে সদর দরজার দিকে নজর পড়ল। কালো কুচকুচে একজোড়া শু। মেহরিন এক দেখায় চিনে ফেলে জুতোটা। এটা আবরাজ খানের। এই ব্র্যান্ড সে আর কারোর কাছে দেখেনি। সে অবাক হলো। আবরাজ খান তবে তাদের বাড়িতে পদধূলি দিয়েছে। মেহরিন গেস্ট রুমের দরজা ভিতর থেকে লাগ দেখে শিউর হলো। ফিরে গেল নিজের রুমে। শোয়া মাত্রই ফোন হাতে নিল। ফোন সাইলেন্ট ছিল। অনেকগুলো মিসড কল উঠে আছে, সবগুলোই আব্রাহাম দিয়েছে। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে ফোন রাখতে যাচ্ছিল, তখনই আবারও কল এলো। মেহরিন কল রিসিভ করে কানে দিয়ে চুপ করে রইল। ওপাশের পুরুষ রাশভারী কণ্ঠে বলে উঠল, আব্রাহাম খানকে ইগনোর। খুব বার বেরোছো তুমি। জাস্ট ওয়েট। শুধু ফোন নয়, তোমার সর্বাঙ্গে এই আব্রাহামের ছোঁয়া থাকবে। অপেক্ষা করে যাও আমার রাতের ঘুম হারামের পাখি। কান ঝাঝা করে উঠল। গরম ধোঁয়া বেরিয়ে এলো কান দিয়ে। গাল জ্বলে। কি বিশ্রী হুমকি! এভাবে কেউ হুমকি দেয়? মেহরিন তাজ্জব বনে গেল। আব্রাহাম আবারও বলল, এখন বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের মিস মেহরিন সিদ্দিকী। আবরাজ উঠুন, আমায় ছাড়ুন। আবরাজ শুনে না। সে বেঘুরে ঘুমোচ্ছে। ফিজা আবরাজের কানে কাতুকুতো লাগালো। আবরাজের শরীর কাঁপলো, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া মানুষটার মধ্যেও দেখা গেল না। ফিজা এবার জোরে ধাক্কা দিল। আবরাজ ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘুম শেষ? আবরাজ বাহিরে দেখুন, সকাল হয়ে যাচ্ছে। গোসল দেওয়ার জন্য বাইরে যেতে হবে এখন। মেহরিন ওই রুমে ঘুমোচ্ছে। আবরাজ বিছানার ডান পাশের জানালার বাহিরে তাকায়। অন্ধকার এখনো। ফিজাদের এই রুমে অ্যাডজাস্ট ওয়াশরুম নেই। আবরাজ দ্রুত শোয়া থেকে উঠে বসলো। আবরাজ জিজ্ঞেস করলো, আজান হয়েছে? না, হয়ে যাবে। ফিজা বলতে বলতে আবরাজের হাতের তলা থেকে শার্টটা বের করলো টেনে। কম্পিউটারের নিচে থেকে শার্টটা পরে নিল। আবরাজ উদম শরীর
শুধু প্যান্ট পরে। সে গিয়ে দরজা খুলে এলো আগে, এরপরে সে ফিজাকে কোলে তুলে বেরিয়ে এলো। ফিজা অবশ্য না করলো, তবে আবরাজ শুনল না। কলপারে এসে ফিজাকে নামিয়ে পানি চেপে বালতি ভরে দিল, এরপর বলল, আমি তোমার ড্রেস নিয়ে আসছি। লাগবে না। আবরাজ অবাক হয়ে চাইল। অন্ধকারে কেউ কাউকে দেখার জো নেই। ফিজা আবরাজের চোখের উপর তাও নিজের হাত রেখে বলে উঠল, টাওয়াল আছে না, দুজন একসাথে করে নিব। আম্মু উঠে যাবে একটু পর। আবরাজ বইয়ের আবদার ফেলে দিল না। বোঝে তার থেকে বেশি বেহায়া হচ্ছে, এটাই তার প্রমাণ। আবরাজ ফিজার সাথে আজ নামাজে দাঁড়ালো, পারে না সে কিছু। ফিজা গম্ভীর, আবরাজ টুকটাক এটা সেটা পারে, তবে অনেক কিছু ভুল হয়। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফল। ফিজা আবরাজকে সাথে নিয়ে নামাজ পড়লো, কিভাবে কি করতে হবে সব বলে দিল। আবরাজের মাথা খুব ভালো, সেজন্য আগে পড়ায়, তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়লো। ভোরেই আবরাজ আবারও শুয়ে পড়ল। ফিজা আবরাজের কাছে এসে বসলো, মিনমিন করে বলল, রান্নাঘরে একটু যাই না, মানে আম্মু একা, বুয়া সকাল 8টা বাজে আসবে। আবরাজ চিত হয়ে শুয়ে বউয়ের একটা হাত টেনে নিয়ে নিজের বুকের উপর রাখলো। মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো, শরীর ভালো লাগে? আচ্ছা চলো। আবরাজ নিজেও শোয়া থেকে উঠে বসলো। পরনে তার অনেক আগের একটা লুঙ্গি। ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসেছে এটা, আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল, তবে আবরাজ প্যান্ট পরেনি। লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আবরাজ বার কয়েক হোঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামনে নিল। দরজার কাছে গিয়ে বলল, যদি খুলে যায় বউ? ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে গেল, তবে আবরাজ বেশ সিরিয়াস। ফিজা বলল, কিছু হবে না, আসুন, নয়তো প্যান্ট পরুন। না, এটা পরে ভালো লাগছে তো। আবরাজ ঘুরে ফিরে দেখে দেখে জবাব দিল। ফিজা হাসতে লাগলো আবরাজের কাণ্ড দেখে। আবরাজ ওর মুখ চেপে ধরে বলল, নিজের ভালো চাইলে মুখটা বন্ধ রাখো আর আম্মুকে সাহায্য করতে চলো, নয়তো। আবরাজ রুমের দিকে ইশারা করে বলল। ফিজার সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নিল। পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে, এখন আবার মতলব ভালো না। ফিজা বিড়বিড় করে আওড়ালো, অসভ্য পুরুষ। মুহিতা বেগম চুলায় প্যানে কোনো এক পিঠা ভাজছেন। ফিজা দেখলো আরো অনেকগুলো বাকি বানানো, ডিম দিয়ে বানিয়েছে সেগুলো। ফিজা লক্ষ্য করে দেখলো আরো কয়েক পদের পিঠার ময়দা নিয়ে রেখেছে। ফিজা বলল, আম্মু আম্মু আমি বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে নাও। আন্টি একা পারবে না, তুমি বানিয়ে নাও, সাথে আমি চুলার কাছে থাকবো। একে তো আবরাজকে রান্নাঘরে দেখে মুহিতা বেগম অবাক হয়েছেন, তার উপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তড়িঘড়ি করে বললেন, আল্লাহ রে, কাউকে কিছু করতে হবে না, রতন এখনই চলে আসবে। ফিজা, তুই যা, জামাইকে নিয়ে রুমে যা। আমি দুটোকে এখানে আর 1 মিনিট পর দেখলে খুব খারাপ হবে। ফিজা মায়ের কথায় পাত্তা না দিয়ে বসতে যাচ্ছিল, তখন রান্নাঘরে উপস্থিত হলো মেহরিন, ওর পেছনে কাজের মেয়েটা। আবরাজ ওদের দেখে চলে গেল, পেছন পেছন ফিজাও চলে এলো। মুহিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। কি অদ্ভুত কথা, জামাই শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসেছে। মুহিতা বেগম জিপা কাটলেন, তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশি হলেন। মেহরিনকেও কাজ করতে দিলেন না তিনি, ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিল। মেহরিন থতমত খেল। আজব, তারও কি জামাই আছে নাকি, যে বউ কাজ করতে গেলে পেছন পেছন জামাইও চলে যাবে রান্নাঘরে। ফিজা রুমে সেই অবর হয়ে শুয়ে পড়লো, প্যাটে 2 হাত চেপে ধরে বালিশে মুখ গুজে দিল। আবরাজ বইয়ের এমনতর অবস্থা দেখে ঘাবড়ে গেল। দরজাটা বন্ধ করে সে বইয়ের কাছে বসলো। বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল, কি হয়েছে জান? শরীর খারাপ লাগছে? পেটে পেইন হচ্ছে হঠাৎ করে। কণ্ঠ অসুস্থ শোনালো। আবরাজ চট করেই উঠে বসলো, পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না, আবরাজ জোর করে তুলে বসালো। পুরো 1 গ্লাস পানি খেতেই খালি পেটে গলে এলো। জানালার পাশে বসে বমি করে দিল সবটা। আবরাজ জাগ থেকে বউয়ের চোখে মুখে পানি দিল। বিছানায় শুয়ে শাশুড়ির কাছ থেকে গিয়ে বলে খাবার নিয়ে এলো। ফিজা তাজ্জব বনে গেল, অবাক হয়ে শুধালো, আপনার লজ্জা লাগেনি? কেন? তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ আর আমি লজ্জা পাবো? বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল। ঠান্ডা ভাত গরম করে দিয়েছে মুহিতা বেগম। আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে,
তিনি অন্য খাবার দিলেও আবরাজ জানেননি। সকাল সকাল ভাজা পোড়া খেয়ে বউ তার আবার গ্যাসের সমস্যায় ভুগবে আবরাজ চায় না। ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে। এই মানুষটা তার এতটাই যত্ন করে, তার কেয়ার কিংবা হাব ভাব বলে না। এতটা বছর সে বউকে অনাদরে অবহেলায় রেখেছে, কেউ দেখলেই বিশ্বাসও করবে না। দুপুর হতে বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল। পুরো বাড়ি ঝকঝকা চকচকা পরিষ্কার। বাহারি রান্নার খানে মহিতা রুম থেকে বেরিয়ে সে থম মেরে রইল। কত শত আয়োজন, ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন। মেহেরিন এদিক ওদিক তাকিয়ে বোনকে খুঁজে তখন ফিজা হন্তদন্ত হয়ে গ্যাস রুম থেকে বেরিয়ে এলো। গায়ে একটা জামদানির শাড়ি, হাতে একটা শপিং ব্যাগ। বাহিরে মানুষের শোরগোল। ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে গেল। মেহেরিন মাত্রই গোসল শেষ করে এসেছিল। ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল, এগুলো পরে আয়। কিন্তু আপু, এগুলো তোকে দেখতে এসছে ছেলেপক্ষ, তোর দুলাভাই এনেছে পাত্র। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। মুখের ভেতর ঝড় বইতে লাগলো। তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল? আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তা ফিকে হয়ে গেল। মেহেরিন মার বোনের কথা ভেবে সব মেনে নিল। তার চেয়ে বড় কথা, ভাগ্যে যা আছে তাই হবে। পাত্রের বাবা হিসেবে মিলন খানকে দেখে মেহেরিনের ভ্রু কুঁচকে আসে। বাহিরের কোনো লোক নেই, সব মুখ পরিচিত। মেহেরিন চুপটি করে সোফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকায়। বেছে বেছে সিঙ্গেল সোফাটার সামনে গিয়ে দৃষ্টি স্থির হলো। সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। মেহেরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল। নিজের দেখার ভুল বই আর কিছু মনে হলো না। হিলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে। তিনি বলল, আব্রাহাম আর মেহেরিন একবার নিজেদের মধ্যে কথা বলে নিলে ভালো হতো ভাবি। মহিতা বেগম না করতে যাচ্ছিল, তবে মিলন খানও সায় দিল। বিধায় কিছু বললেন না। ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি। সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের কথা বলতে দেওয়ার জন্য। বাহিরের উঠানের এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহেরিনের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রইল। মেহেরিন প্রথমে জিজ্ঞেস করলো, সবাই রাজি হলো কি করে? আব্রাহাম বাঁকা হাসলো। এমনি এমনি কোনো কিছু হয় নাকি? সব কিছুর পেছনে একটা কারণ থাকে। আব্রাহাম বলল, সব কিছু জানতে হয় না, কিছু কথা না জানাই ভালো। বলে থামলো। মেহেরিন বুঝলো আব্রাহাম বলবে না, তাই এ ব্যাপারে কথা না বাড়ানোই ঠিক হবে। চুপচাপ স্বভাবের মেহেরিন এরপর আবারও চুপ করে রইল। পরনের জাম কালার শাড়ির আঁচলটা মাথায় টানা, চুলগুলো খোপা বাঁধা, কিছুটা এলোমেলো চুল ঘুমটার ফাঁক ফোকর দিয়ে ভিড়ে আছে। না দুষ্টুর শরীরে শাড়ি ভালোই লাগছে। আব্রাহাম আচমকায় জিজ্ঞেস করলো, বিয়ে করবে আজ? তুমি একবার হ্যাঁ বলো শুধু, বাকিটা আমি সামলে নেব। মেহেরিন একবার শুধু চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির ভাইকে বলো আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। এত তাড়া কিসের? মেয়ে কি পালিয়ে যাচ্ছে? আব্রাহাম ভাইকে দেখে মাথা নিচু করে নিল। মেহেরিন গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে চলে গেল। মেহেরিন যাওয়া মাত্রই আব্রাহাম বলল, না, কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে। আবরাজ, তোমার কি মতামত? মিলন খানের প্রশ্নের উত্তরে আবরাজ ভাই আব্রাহামের দিকে তাকালো। বেচারা বিয়ের জন্য এক পায়ে রাজি, আজই হোক এটাই তার কথা। আবরাজ ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। গম্ভীর স্বরে বলে উঠল, আব্বু, বিয়েটা আজ পড়িয়ে দাও। মেহেরিনকে না হয় পরে নিয়ে যাব আমরা। হ্যাঁ, কিন্তু মেহরিনের মায়ের বিষয়টাও বুঝতে হবে। আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল। আবরাজ বুঝতে পারে বাবা তার কোনটা বলতে চাইছে, তাই নিজেই খোলামেলা করে কথা বলল। আব্বু, আমি বুঝতে পারছি তুমি কোনটা বলছো। আমি চাইবো বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি। আমি সেটাই বলতে চাইছিলাম, কিন্তু এতে আবার তাদের আত্মসম্মানে লাগবে না তো? আমি ফিজার সাথে কথা বলবো, বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিয়েন। আবরাজ কথাটা শেষ করার সাথে সাথে ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল, আবরাজ, এটা কেমন কথা? আন্টি কিসের? ফিজা আমাকে আম্মু বলে, তাহলে তুমি কেন এসব বলো? আবরাজ মায়ের কথা শুনে থতমত খেল। ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল, আর হবে না। আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। আবরাজ দাঁত কিরমির করে বলল, একটু লজ্জা করো, বিয়ে করতে এসছিস তো।
সাথে সাথে আব্রাহামের মুখ চুপসে গেল আর বন্ধু ফিজা সে কথাটা শুনল। আবরাজের উপদেশ শুনে মুখ বাঁকালো, মনে মনে বলল, আগে নিজে ভালো হন, পরে অন্যকে উপদেশ দিন। ইলা বেগম ফিজাকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফিজা মুখটা আর শুকিয়ে আছে। তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, শরীর ভালো তো তোমার? এমন দেখাচ্ছে কেন? খাবার খাওনি? না আম্মু, খেয়েছি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো। ফিজা মৃদু হেসে বলল। আবরাজ বউয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলা বেগম ফিজাকে আবারও বললেন, আম্মু। আবরাজের সেই ফিজার পাশে দাঁড়ালো। ফিজার পক্ষ নিয়ে বলল, না না আম্মু, কোনো ঝামেলা হবে না, আমরা সব সামলে নেব। ফিজা বিস্ময় নিয়ে তাকালো আবরাজের দিকে। আবরাজ স্বাভাবিকভাবেই টেনে ফিজাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ধপ করে চেয়ারে বসে গেল। মিলন খান বেশ কয়েকজনকে কল করে দ্রুত চলে আসার জন্য বলল। ইলা বেগম সাবিরের সাথে কিছু নিয়ে ডিসকাস করছে। মুহিতা বেগম রান্নাঘরে। আবরাজ সোজা সেখানে গেল। আবরাজ ওনাকে ডেকে গেস্ট রুমে নিয়ে এলো। মুহিতা বেগম সব ফেলে অন্তদন্ত হয়ে ছুটে এলো। ফিজা বসে আছে বিছানায়, ক্লান্ত চোখে তাকায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।